गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा आशा करी भालो आछो। आमी शिल्पी आबारो आरेकटी नतुन भिडियो निये तोमादेर सामने हाजिर हयेछि। तो এই ভিডিওটা আমার গতকালকেই করার কথা ছিল। তো পরশুদিন যেহেতু এইখানে শীতলা পূজা ছিল তো সারা দিন ওখানে ছিলাম, তো কালকে ওইখানে একটু খাওয়া দাওয়া হয়েছে, তো ওইখানে গিয়ে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করেছি। সারা দিন আর ভিডিও করার টাইম পাইনি। তো হ্যাঁ, অবশ্যই দেখলাম রিয়াঙ্কা মা হয়েছে। আর এই মা হওয়ার ফিলিংটা প্রায় প্রত্যেকটা নারীর কাছে একই রকম। এর আনন্দ বা এর সুখ একমাত্র একটা মাই বলতে পারবে। এই আনন্দটা কারোর কাছে শেয়ার করা যায় না। এটা একটা আলাদা ফিলিংস। প্রথমত একটা মেয়ে, তারপরে মেয়ের থেকে বউ হয়ে ওঠা, তারপরে বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে বৌমা হয়ে ওঠা, তারপরে হচ্ছে গিয়ে মা হয়ে ওঠা। এটা সত্যিই খুব সুখের। একটা নারী যখন মা না হতে পারে না, সে কখনোই সম্পূর্ণ হতে পারে না। এটা আমাদের বয়স্কদের কথা আর কি, যে একটা নারী তখনই সম্পূর্ণ হয় যখন সে মা হয়। তো এই আনন্দটা সত্যি একটা মাই বলতে পারবে। যাই হোক, রিয়াঙ্কাও খুব হ্যাপি হওয়াটা স্বাভাবিক। আর আমার তরফ থেকে রিয়াঙ্কা আর বিষ্ণু দাদাভাইকে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। তাদের এই ছোট্ট বেবিটাকে নিয়ে যেন খুব ভালোভাবে কাটাতে পারে, মানুষের মতো মানুষ করতে পারে। এইবার কথা হলো, এই যে ছোট্ট বেবিটাকে নিয়ে ভালোভাবে থাকতে পারে আর ওকে মানুষের মতো মানুষ মানে তৈরি করতে পারে, এই যে একটা কথা আমি এখানে অ্যাড করলাম। কিছু কথা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। প্রথমত তাদের একটা টাইটেল দেখেছিলাম, যেটা কিনা অলরেডি ওরা চেঞ্জ করেছে। আমি টাইটেলটা দেখে অবাক হয়েছিলাম। সবার ফার্স্ট আমিই দেখেছিলাম, সবার ফার্স্ট ভিডিওটা আমিই দেখেছিলাম, টাইটেলটা আমিই দেখেছিলাম, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। কোনো কারণে আমি ভিডিওটা করতে পারিনি। আমি সেদিনই অবাক হয়েছিলাম। আমিও একজন মেয়ে সন্তানের মা, আমি মেয়ে সন্তানের মা হয়ে গর্বিত। ঠিক আছে, এই যে মেয়ে সন্তানের মা হয়ে আমি যে গর্বিত, ঠিক আছে, এই কথাটা আমি একটা মেয়ে হয়ে মানে মেয়ের মা হয়ে বলেছি বলে না, এটা কিন্তু তোমরা আমাকে বরং বাহবা দিচ্ছ। কেন দিচ্ছ? কারণ আমি যেহেতু মেয়ের মা, তো তোমরা এটা বলতে চাইছো যে একটা মেয়ের মা যদি বলে যে আমি আমার মেয়ে সন্তানকে পেয়ে গর্বিত, তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু একটা ছেলের মা যদি বলে যে আমার ছেলে সন্তানটাকে আমি পেয়ে গর্বিত, সেটা মনে হয় যে তার অহংকার হয়ে গেছে। এটা তোমাদের মনে হয় না? দেখো, তোমরা যেই বিষয়টা নিয়ে বলতে চাইছো আমি বুঝতে পারছি তোমাদের প্রত্যেকের কথা। আজকে আমার বিষয়টা তোমরা একটু বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, তবে কিছু বিষয় সেগুলো আমি তোমাদের বলবো। কিন্তু এই যে একটা কথা লিখেছে না, যে আমরা ছেলে সন্তানের মা বাবা হয়ে গর্বিত, এই যে কথাটা লিখেছে, আজকে রিয়াঙ্কাকে নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে? রিয়াঙ্কাকে নিয়ে সমালোচনা এই কারণে হচ্ছে কারণ রিয়াঙ্কা একটা ছেলে সন্তানের মা হয়েছে। আর যেহেতু ও ছেলে সন্তানের মা হয়েছে, আর তাই ও এই কথাটা লিখতে পারে না। এটা তার কথাতে অহংকার মনে হচ্ছে, যে সে অহংকার করছে, তাই তো মনে হচ্ছে। কিন্তু আজকে আমি একটা মেয়ে সন্তানের মা হয়ে যখন আমি এই কথাটা লিখলাম, তখন কিন্তু কারোর মুখে কোনো রকম কথা নেই, বা কেউ মনে করছে না যে শিল্পী এটা নিয়ে অহংকার করছে। কেন? এইখানেই তো আমরা ভেদাভেদ তৈরি করে দিচ্ছি। তাহলে রিয়াঙ্কাকে কেন আমরা দোষারোপ করছি বা তার হাজবেন্ডকে দোষারোপ করছি? ভেদাভেদটা আমরা তৈরি করছি, ভেদাভেদটা আমরা দেখাচ্ছি। সে ছেলে সন্তানের মা হোক বা মেয়ে সন্তানের মা হোক, সে একটা সন্তানের জন্ম দিয়ে গর্বিত। কারণ একটা মেয়ে যখন মা না হতে পারে না, তাকে যখন পাড়া প্রতিবেশী বলে না, জঘন্যভাবে বলে না, তখন একটা সেই মাটাই বলতে পারবে যে তার মনে কত কষ্ট হয়। আজকে রিয়াঙ্কা যখন প্রেগনেন্ট হচ্ছিল না, তার বেবি আসছিল না, তোমরা কিন্তু ভেবো না যে তুমি রিয়াঙ্কার ফরে হয়ে বলছো। না, আমি একজন মায়ের ফরে হয়ে বলছি, একজন মায়ের ফরে হয়ে বলছি, যে কিনা সদ্য একটা ছোট্ট বেবির জন্ম দিয়েছে। সে ছেলে হোক মেয়ে হোক, আমি সেগুলো দেখতে যাব না। আজকালকার ডেটে এসে
ছেলে মেয়ে এইগুলোর মধ্যে যারা পার্থক্য করে না তারা বোকা। আমরা যারা ছেলে মেয়ে নিয়ে পার্থক্য করে ভিডিও করছি না, আমরা বোকা। সে তার সন্তানের জন্ম দিয়েছে, সেই খুশিতে এই যে কথাটা রেখেছে। হতে পারে অনেকের কাছে মনে হয়েছে যে ও ছেলে সন্তানের জন্ম দিয়েছে বলে। না, আজকে হয়তো ও যদি মেয়ে সন্তানের জন্ম দিত তাও এই একই টাইটেল বা থাম্বনেল লিখতো। সেই সময় কিন্তু আমরা এত প্রশ্ন করতাম না যে হ্যাঁ 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 তোমার অহংকার হয়ে গেছে। তার মানে আমরা অলরেডি এইটাই প্রুভ করতে চাইছি যে কোনো ছেলে সন্তানের মা এইভাবে লিখতে পারে না, মেয়ে সন্তানের মা লিখতে পারে। ভেদাভেদটা তো আমরা করছি না, রিয়াঙ্কা করছে না। কিন্তু এইবার আসি হচ্ছে ওদের বাড়িতে মল্লিকা নামে একটা মেয়ে আমি বারবারই দেখেছি মন্দিরার বাড়িতে গিয়ে পটর 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 করতে, কখনো দেখেছি রিয়াঙ্কার বাড়িতে পটর পটর করতে। বরাবরই আমি দেখেছি ওনার কোনো চ্যানেল নেই, তবু উনি ক্যামেরাতে এসে অনেক সময় অনেক কথা বলেন, অনেক সময় ভুল কথাও বলেন। আমি কখনোই কিচ্ছু বলিনি। আজকে আমি বাধ্য হচ্ছি, মানে ওই রিয়াঙ্কার বাড়িতে যে ওদের কি নাম ভুলে গেছি এখনই, দেখেছো, ওই মহিলার কথা শুনে উনি বলছেন যে রিয়াঙ্কা যে বাড়িটা করেছে সেটার জন্য একটা রাজপুত্রেরই দরকার ছিল। কেন মল্লিকা দেবী, আপনার কেন মনে হলো যে সেটার জন্য একটা বাড়ির জন্য শুধু একটা রাজপুত্রেরই দরকার পড়ে? একটা রাজকন্যা হলে সেই বাড়ির দায়িত্ব নিতে পারে না? আর রাজপুত্ররাই যে সেই বাড়িটাকে সুন্দরভাবে সুস্থভাবে রাখবে বা ওই বাড়িতে সারা জীবন থাকবে তার কি গ্যারান্টি আছে? আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আমার দিদির ছেলের কথা। আমার দিদি কিন্তু একটাই ছেলে। আমার দিদির ছেলে যেভাবে পড়াশোনা করেছে, আপাতত মেডিকেল নিয়ে পড়ছে, আর ওর বাড়িতে থাকার ইচ্ছে নেই, ও বাড়িই থাকবে, সেটেল হবে, বাইরেই সেটেল হবে। এটা দিদি যাইবো দুজনে মাথাতে ব্রেনে মানে অলরেডি তৈরি করে নিয়েছে যে ওর ভবিষ্যতের জন্য ওকে বাইরে থাকতে হবে। ওই আমাদের বয়স্ক হলে আমাদের দেখবে, মা বাবাকে দেখবে, তার জন্য তার ভবিষ্যৎটা আমরা নষ্ট করতে পারি না। তাকে বাইরে যেতে হবে, সেই রকম জায়গায় পৌঁছাতে হবে, দরকার পড়ে ওইখানে সেটেল হতে হবে। আমরা বয়স্ক মানুষ, আমরা কাজের লোক রেখে নেব। হ্যাঁ, ছেলে আসবে, বছর একবার দুইবার আসবে, মা বাবাকে দেখবে, ওই আমরা আমাদের যত্ন করুক, আমাদের পাশে থাকুক, ওইটা আমরা চাই না। ছেলে ছেলের মতো করে ভালো থাকুক। আমরা মা বাবা হিসাবে ওকে তৈরি করে দিয়েছি, এবার ওরটা ও করে খাবে, ও নিজেকে ভালো রাখবে, ওর পরিবারকে ভালো রাখবে, ওর সন্তানদেরকে ভালো রাখবে, অবশ্যই মা বাবাকে দেখবে, আমাদেরও দেখব, কিন্তু তাই বলে নিজের ভবিষ্যৎ নষ্ট করে নয়। আমি বলি প্রত্যেকটা মা বাবার এরকম চিন্তাধারা হওয়া উচিত। আজকে আমার দিদির ছেলে বাড়িতে থাকতে পারছে না, কোথায়? দিদির এই ফ্ল্যাট, দিদির এই এত বড় বাড়ি বিরাতে রয়েছে, কে দেখবে, কে থাকবে? কোনো রাজপুত্রের দরকার আছে বা রাজকন্যার দরকার আছে সেই বাড়ি পাহারা দেওয়ার জন্য? আর একটা ছেলে হলেই যে সেই বাড়ির মানে রাজপুত্র বা সেই বাড়িতেই থাকবে তার কোনো গ্যারান্টি আছে? আজকে রিয়াঙ্কার ছেলে, রিয়াঙ্কা যদি চেষ্টা করে, ভালোভাবে মানুষ করে, মানুষের মতো মানুষ হয়, যেমন একটা মেয়ে বিয়ে দিলে পরে সে শ্বশুর বাড়িতে চলে যাবে, এই বাড়িতে থাকতে পারবে না, সেরকম রিয়াঙ্কার ছেলেও না থাকতে পারে। আজকে ও যদি মেডিকেলে চান্স পায়, হয়তো দূরে কোথাও রিয়াঙ্কা পাঠায় দিতে পারে, তখন এই বাড়িতে ওর থাকার কোনো প্রয়োজনই পড়বে না। তো কি করে এই ধরনের চিন্তাধারা করো বা এই ধরনের কথাবার্তা বলো? আর একটা মেয়ে যে বিয়ে হলে বাপের বাড়িতে রাজকন্যা হতে পারবে না, সেটাই বা তোমার মাথায় কি করে এলো? তোমাদের মতো কিছু নিম্ন মানসিকতার মানুষের জন্য না আমাদের সমাজটা এখনো পিছিয়ে। মল্লিকাকে বলছি, মল্লিকার উদ্দেশ্য বলছি। আমি জানি না এই মহিলা ভিডিও দেখবে কিনা, আর আমাদের ভিডিও দেখতেই বা যাবে কেন। যখন কারোর ক্যামেরায় এসে কোনো কথা বলবে, একটু ভেবে বলো, একটু ভেবে বলো। আর কখনোই কখনোই এইভাবে কথা বলবে না, ঠিক আছে? এইভাবে কথা বলবে না। আজকে রিয়াঙ্কা যে থাম্বনেল টাইটেল দিয়েছে, বিশ্বাস করো আমার বিন্দু মাত্র তাতে কোনো অবজেকশন নেই, কোনো অবজেকশন নেই। আজকে রিয়াঙ্কাকে নিয়ে যে প্রশ্নটা উঠছে, এই প্রশ্নটা আমি যদি আজকে এই থাম্বনেল টাইটেল দিতাম, তাহলে কিন্তু এই প্রশ্নটা কখনোই উঠতো না। কারণ আমি একটা মেয়ে সন্তানের মা, সেটা তোমরা প্রমাণ করে দিচ্ছ যে একটা মেয়ে সন্তানের মা একেবারে জোর গলায় লিখতে পারে যে আমি একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে মা বাবা হিসাবে গর্বিত। তাহলে ওই একই কথা যখন রিয়াঙ্কা একটা ছেলে সন্তানের মা হয়ে যদি লিখেছে, তো রিয়াঙ্কার ক্ষেত্রে সেটা কি করে ভুল হয়ে গেল?
সেও একটা সন্তানেরই জন্ম দিয়েছে। আমার দেখার দরকার নেই সেটা ছেলে সন্তান কি মেয়ে সন্তান, একদমই দেখার দরকার নেই। অবশ্যই সে গর্বিত, হয়তোবা ও মেয়ে সন্তান হলেও গর্বিতই হতো। তারপরে আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, দেখো মানুষের খুদ ধরি, মানুষের ভুল ধরি, আমিও ধরি। হ্যাঁ, বলতে পারো রিয়াঙ্কা যথেষ্ট চালাক। দেখো আমি মনে করি যে কারোর চালাকি দ্বারা কারোর যদি কোনো ক্ষতি না হয় তাহলে সেই চালাকিতে আমি কখনোই হস্তক্ষেপ করব না। আজকে মৌ, ক্রিয়েশন মৌ, তোমরা জানো মৌ প্রচণ্ড চালাক, কিন্তু মৌয়ের দ্বারা কিন্তু কারোর কোনো ক্ষতি হয় না, বা কোনোদিন মৌ কারোর ক্ষতি চায় না। আর সে ভিউজের জন্য কোনো নোংরামিও করে না, তো তাকে আমরা ভালো বলতে পারি। আমার চালাকি দিয়ে যদি কারোর কোনো ক্ষতি না হয় সেই চালাকিটা অবশ্যই ভালো। আর জানো তো, একটা মেয়েকে চালাক হতে হয় সংসার করতে গেলে। একটা মেয়ে পারে একটা সংসারকে একদম নিম্নের থেকে উপরে নিতে, যেটা কিনা আজকে রিয়াঙ্কা করে দেখিয়েছে। সত্যি নিম্ন মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে, সে একটু একটু করে পরিশ্রম করে আজকে এই জায়গাটায় দাঁড়িয়েছে। হ্যাঁ, চ্যাটাং চ্যাটাং কথা অনেক সময় বলে, যেমন একবার কেউ প্রশ্ন করেছে যে তুমি এত বর বলো কেন, তুমি অন্যভাবে বলতে পারো কেন, বর বল, আমার বরকে বলি না তোমার বরকে বলবো, তোমার বরকে বলবো, এরকম টাইপের একটা রিপ্লাই দেখেছিলাম। তো ওইখানে এইভাবে না রিপ্লাই দিয়ে ও সুন্দরভাবেও বলতে পারতো যে দেখো এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি এটাই বলি আর তোমরা আমাকে এটা চেঞ্জ করাতে পারবে না। আমার বর বলি, আমরা এটা শুনতে শুনতে তোমরা অভ্যাস হয়ে গেছো, প্লিজ এইটাই আমি বলতে পারবো, আমি আর কিছু বলতে পারবো না, এইভাবেও কথাটা বলতে পারতো। তাছাড়া রিয়াঙ্কা চ্যাটাং চ্যাটাং কিছু কথা বলে, তার মানে এইটা নয় যে যেই বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে সেটা সত্যিকারের এটা নিয়ে চর্চা করা উচিত বলে আমার মনে হয় না, সত্যি উচিত বলে আমার মনে হয় না। এবার হচ্ছে রিয়াঙ্কা কিন্তু এই কথাটাও বলেছে যে আমরা যদি ভুলভাল কিছু বলে থাকি তাহলে তোমরা কিন্তু আমাদের ক্ষমা করে দিও, হতে পারে আমাদের মিস্টেক হতে পারে, মানুষ মাত্রেই ভুল হয়। আর আমার মনে হচ্ছে যে এই যে থাম্বনেল টাইটেল যেটা দিয়েছে এটাতে আহামরি কিছু ভুল করেছে বলে, এটা কিন্তু আমার মনে হচ্ছে না। ঠিক আছে, আজকে মেয়ে সন্তানের মায়েরা আদিক্ষেতা করতে পারবে, বাড়িতে বেবিকে নিয়ে আসবে যখন ফুল দিয়ে সাজাতে পারবে, সবই করতে পারবে। তো রিয়াঙ্কা অবশ্যই সেও একটা ছেলে সন্তান মা, সেও করতে পারে, কিন্তু আমরা দেখেছি বরাবর ছেলে সন্তানের মারা করলে এই প্রশ্নগুলো ওঠে। হ্যাঁ, তোমার ছেলে হয়েছে বলে করছো, ও তোমার ছেলে সন্তান বলে অহংকার, ও তুমি ছেলের জন্ম দিয়েছো বলে এরকম, না গো না, হয়তো দেখতা মেয়ে হলে পরেও করতো। আজকে আকাশ পাপড়ির ওইখানে পাপড়ির মেয়ে হয়েছে, পাপড়ির মেয়ে হওয়ার পরে আকাশ পাপড়ি কিন্তু রিয়াঙ্কা ঠিক যেইভাবে কথাগুলো বলেছে বা যেইভাবে থাম্বনেল টাইটেল দিয়েছে আকাশ পাপড়িও কিন্তু এইভাবেই দিয়েছে। আকাশ পাপড়িকে নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, কেন জানো? কারণ সে একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু রিয়াঙ্কাকে নিয়ে প্রশ্ন উঠছে কেন? কারণ সে একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে। তো ভেদাভেদটা তো আমরা করে দিচ্ছি, রিয়াঙ্কা কোথায় করছে? ভেদাভেদটা আমরা পাবলিকরা করে দিচ্ছি। আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। হ্যাঁ, তবে তোমাদের অনেক অবজেকশন রিয়াঙ্কাকে নিয়ে, আমি অনেক ভিউয়ার্সকে দেখলাম বা অনেক কন্ট্রোভার্সি দিদিদের কমেন্টস বক্সে দেখলাম যে রিয়াঙ্কার অনেক অহংকার হয়েছে, সত্যি খুব চ্যাটাং চ্যাটাং কথা বলে, সত্যি একদম নিম্নের থেকে উঠেছে, তো যার জন্য মানে এত অহংকার। তো এরকম অনেক কমেন্টস আমি দেখেছি, অনেকের কমেন্টস বক্সে দেখেছি। তো সেইখান থেকে খালি আমি একটা কথাই বলবো, সেটা আলাদা জায়গায়। দেখো সত্যি বলতে কি, এই যে আমি একটা মেয়ে, আমি কিন্তু গ্রামের থেকে এসেছি, একদম প্রত্যন্ত গ্রাম, সেইখানে লাইফস্টাইল আলাদা, আর আমি এখন যেখানে থাকি শ্বশুরবাড়িতে সেখানে লাইফস্টাইল কিন্তু আলাদা। একটা সময় তোমাদের বিশ্বাস করবে, আমি যখন ছোটবেলা ছিলাম আমি কিন্তু স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেতাম না, কারণ আমাদের অত ক্ষমতাই ছিল না যে এতগুলো ভাই, কারণ আমার জেঠু কাকা সবার ছেলে মেয়ে আমাদের বাড়িতে থাকতো, তো সব ছেলে মেয়েকে ওরকম ব্যাগ কিনে দেওয়া, তো আমরা এইভাবে ব্যাগ কোলে করে নিয়ে স্কুলে যেতাম। আমি তো চটি ছাড়াও গেছি ছোটবেলা, বিশ্বাস করবে। তো আস্তে আস্তে যখন একটুখানি মা পেরেছে, হয়তো কিনে দিয়েছে, পুজোর সময় একটা জামা উঠতো, তাও সেটা কত কষ্ট করে একটা জামা দেওয়া হতো। এরকম না যে আমাদের খুব অভাব ছিল, ধানে চালের কিচ্ছুর অভাব ছিল না, কিন্তু ওই যে এইগুলোতে খুব একটা উন্নত ছিল না, তো দিতে হবে মেয়েকে, একটা দিয়ে দিলাম এরকম টাইপের।
তো আজকে প্রথমে যখন বিয়ে হয়েছে আমার দিদি যখন আমাকে বিশাখাপত্তনমে গিয়ে নিয়ে গেল, তখন আমি একটা মানে ওরা 14 তলা একটা ফ্ল্যাটে থাকতো। তো সেখানে আমি ওই ফ্ল্যাটে যখন থাকতাম, ওই ফ্ল্যাটের সব কিছু ইউজ করতে গিয়ে আমি ভয় পেতাম। যেমন ফ্লাশ কি করে দেয়, পায়খানার ফ্লাশ কি করে দেয় আমি জানতাম না, বুঝতে পারছো। তারপরে এলইডি টিভি কিভাবে চালায় জানতাম না, মানে অনেক কিছু। তারপরে এই যে স্ক্রিন টাচ মোবাইল কি করে চালায় কিচ্ছু জানতাম না। জানো তোমরা, আমার একটুও লজ্জা করছে না, বলছি না আমার একটুও লজ্জা করছে না, কারণ আমাদের ওখানে এগুলো ছিল না। আর থাকলেও যারা খুব ধনী ছিল তাদের ছিল, আমাদের ছিল না। তো সেই মেয়ে আস্তে আস্তে দিদির বিয়ে হওয়ার পরে দিদিও আস্তে আস্তে শিখে গেল, জাইবু দিদিকে শিখিয়ে দিল, দিদি শিখে গেল, দিদির পরে দিদি আমাকে শিখিয়ে দিল যে তোর বিয়ের পর আর এই অসুবিধাগুলো হবে না। সত্যি দিদির যতটা অসুবিধা হয়েছে আমার বিয়ের পরে কিন্তু আমার ততটা অসুবিধা হয়নি, কারণ দিদি অনেকটাই আমাকে শিখিয়ে দিয়েছিল। কারণ আমাকে নিয়ে অনেক জায়গায় ও ছিল, বিশাখাপত্তনমে নিয়ে গিয়ে একবার 4-6 মাস রেখেছে, যে এগুলো দেখে অনেক কিছু, যে মানে ভদ্র সমাজে চলতে গেলে বা শহরে চলতে গেলে কিভাবে চলতে হয় বা কি জিনিসগুলো তুই বোঝ, তুই সব দেখে। তাহলে আজকে সেই শিল্পী আমি, বরং এখন আমি শহরের অনেক মানুষকেই অনেক জিনিস শেখাই, যে এটা এইভাবে নয়, এটা এইভাবে নয়, কারণ সেটা আমি আয়ত্ত করেছি, থাকতে থাকতে আয়ত্ত করেছি। আর একটা গ্রামের মেয়ে না শহরে এসে এত সুন্দরভাবে সমস্তটা ক্যাপচার করে না, বলতে নেই একটা শহরের মেয়ে অতটা করতে পারে না। কারণ গ্রামের মেয়েটার এই জিনিসগুলো দেখা থাকে না, তো নিত্য নতুন থাকে, তারা না সহজেই ক্যাপচার করতে পারে, তাদের আগ্রহ থাকে সব বিষয়ের উপরে, যে এটা কেমন দেখতে হবে আমাকে, কেন সবাই পারছে আমি পারবো না, এটা আমাকে করতেই হবে। আর শহরের এরা কি বলতো, যে আমাদের তো আছে, আমরা তো সবই জানি, নতুন করে আর কিছু শেখার নেই বা জানার নেই। সবার ক্ষেত্রে বলছি না, রিয়ার কিছু লোকের ক্ষেত্রে বলছি। তো সেই রকম এখন আমি বরং অনেককে শেখাই। আমার বাড়িতেই আমি যেটুকু জানি, আমার শাশুড়ি মাই বলে যে অনেকেই হয়তো বা এইটুকু জানে না, উনি গর্ব করেই বলে। তো এই যে ব্যাপারটা তো এইটাই বলবো। তারপর এখন দেখো, আমাকে হঠাৎ করে যদি গ্রামে যাই, আরে বাবা শিল্পী এত চেঞ্জ হয়ে গেছে, শিল্পীর এত অহংকার হয়ে গেছে, দেখো শিল্পী কেমনভাবে চলছে, বললে তো হবে না, না। কারণ সব হচ্ছে পরিবেশ, পরিস্থিতি, মানুষ নিজেকে চেঞ্জ করে ফেলে। অনেকেই দেখবে একটুখানি টাকা পয়সা হলেই, একটু ভালোভাবে চলতে থাকলেই এই প্রশ্নটা করে যে হ্যাঁ টাকা পয়সা হয়েছে তো দেখো অহংকার বেড়ে গেছে। না গো, অহংকার বেড়ে যায় না। আমরা যেহেতু আমাদের লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করে ফেলি, লোকের মনে হয় অহংকার বেড়ে গেছে। না, মানুষ কি সারা জীবন একরকম থাকে বা একভাবে থাকে? মানুষ যখন একটু টাকা পয়সা কামাতে থাকে, মানুষ তো চায় নিজেদের লাইফস্টাইলটাকে একটু অন্যভাবে লিড করতে। সেটাকে আমার মনে হয় মানিয়ে নেওয়া উচিত। জানি না আমার কথাগুলো তোমরা কিভাবে নেবে, একদমই আইডিয়া নেই, তবে আমার এই জিনিসগুলো মনে হলো তাই আজকে বললাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কন্টেন্ট পেলে অবশ্যই করব, কন্টেন্ট না পেলে করব না। চলো ভালো থেকো, টাটা। ও ভিডিওর শেষই করে দিয়েছি, তাও একটা কথা না বললে না হয়। সেটা হচ্ছে কালকে আমাকে 3-4 জন কমেন্ট করেছে, মারিয়াকে নিয়ে যখন ভিডিওটা করেছি, কমেন্ট করেছে যে ও মারিয়া, মন্দিরা তাদের আনন্দের দিনে তোমাকে সামিল করেনি বলেই তোমার এত কষ্ট। বলে সব কিছুতেই ভিডিওতে এসে কেঁদে কেঁদে সিম্পিতি নিয়ে ভিডিও করি আমি। আচ্ছা, কালকে না পরশু দিন যে ভিডিওটা করেছিলাম, আমি কেঁদেছিলাম, তোমরা আমার চোখে জল দেখেছিলে? দেখেছিলে? অ্যাকচুয়ালি যে এই কমেন্টটা আমাকে করেছো, তুমি অনেক বেশি দেখো। আমার মনে হয় যে আমার থেকে বেশি খুঁটিয়ে তুমি আমাকে দেখো, ঠিক যেভাবে ওই বাজেরা দেখে। তবে আমি জানি বাজের নজর কিন্তু সবসময় গরুর দিকে থাকে, তো আমার মনে হয় তোমার নজরটা ওই দিকেই দেওয়া উচিত। আমি কিন্তু মানুষ, ঠিক আছে? বাজেরা সবসময় গরুর দিকেই নজর দেয়। তো ফালতু টপিক নিয়ে এসো না। আরেকটা কথা, আরেকজন হাসতে হাসতে খুব একেবারে খিল্লি উড়িয়ে আমাকে বলছে মারিয়া বিরিয়ানি খাওয়ায়নি বলে এত রাগ হচ্ছে। তো মারিয়া যেই বিরিয়ানি খাওয়াতো ওর বাড়িতে ডেকে নিয়ে,
আজকে এইভাবেই বলছি, কারণ তোমরা না আমাকে বলতে বাধ্য করো। সেই বিরিয়ানি আমি ফুটপাতে ড্যাশ ড্যাশ দেই, ঠিক আছে? দরকার পড়ে বাটি পেতে তুমিও চলে এসো, আমি দুস্থদের বিরিয়ানি খাইয়ে থাকি। যখনই পেমেন্ট পাই মাঝে মধ্যে আমি দুস্থদেরকে বিরিয়ানি খাইয়ে থাকি। যদি মনে হয় আসতে পারো, যে হেসে হেসে বলছিলে, ঠিক আছে? ভগবানের ইচ্ছায় ভগবান আমার ওইটুকু দিয়েছে যে নিজের টাকায় নিজের ক্ষমতায় বিরিয়ানি নিজেও খাবো, লোককেও খাওয়াবো। দরকার পড়ে না মারিয়ার বাড়িতে গিয়ে বিরিয়ানি খাওয়ার। আর এই হলো গিয়ে সম্পর্ক কারোর সাথে রাখতে পারি না, কারণ নিজেই কাউকে সহ্য করতে পারি না। বিশ্বাস করো, এত সুন্দর সম্পর্ক তৈরি করেছি না আমার ব্লগিং চ্যানেলে আমার দিদি ভাই বোনদের সাথে। অবশ্য তোমরা সেইগুলো বুঝবে না, কারণ তোমরা না শুধুমাত্র লোককে খোঁচাতে পারো, খোঁচানো তোমাদের অভ্যাস। আমি বুঝে পাই না সত্যি। আমি তো একটা কাজ করছি, কন্ট্রোভার্সি করছি, সেখান থেকে কিছু টাকা আসবে। এই যে লোকের কমেন্টস বক্সে, এর কমেন্টস বক্সে, তার কমেন্টস বক্সে এই যে নেগেটিভ কমেন্টগুলো গিয়ে করো, নেগেটিভ কমেন্টগুলো করো। বাড়িতে স্বামী সন্তান তাদেরকে দেখো, তাদেরকে খেতে দাও, তাদের জন্য ভালো মন্দ রান্না করো, যত্ন করো। টাইম পাবো কোথায় গো? আমরা বিশ্বাস করো এই যে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিয়ে না সারাদিন ওই একটা ছাড়া গরু যেভাবে ছুটতে থাকে না ওইভাবে ছুটতে থাকি, তারপরেও সময় পাই না। লোকের ভিডিও দেখবো তো দূরের কথা। তোমরা কি করে পাও এত সময়? কি করে তোমাদের হাজব্যান্ডরা সহ্য করে? আমরা তো আর্নিং করছি, আমাদের হাজব্যান্ডরা এই জন্য সহ্য করবে যে যাই হোক সারাদিন কাজের পরে কিছু তো একটা করছে। আর তোমাদের হাজব্যান্ডরা শুধুমাত্র লোকের ভিডিও দেখছো আর কীর্তন করছো। হাসি তো তোমাদের উপর পায়। বড্ড অসহায় লাগে তোমাদের, বড্ড অসহায় লাগে। না নিজে কিছু করছো, না অন্যেরা যারা করছে তাদেরকে করতে দেখতে পাচ্ছ, শুধু কুটকাচারি। ভিউয়ার্স তো সুন্দরভাবে ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো। হ্যাঁ, আমার মতের সাথে যদি মিল না হয় আমাকে অবশ্যই এটা বলতে পারো যে তোমার মতের সাথে মিল হয়, ওহো মানে আমার মিল হয়নি বা আমি তোমার সাথে সহমত নই। কিন্তু কারোর বিরিয়ানির উপরে লোভ বা কেউ আমাকে সহ্য করতে পারে না, নিজে ভালো নই, আমি ভালো কি খারাপ সেটা না হয় আমার ফ্যামিলিকে বুঝতে দাও, তোমার মাথা ব্যথা কম করলেও চলবে। আর এই হলো গিয়ে আমি লোককে নিয়ে কেন বলি, আরে ভাই এটা আমার কাজ, সমালোচনামূলক চ্যানেল, তাহলে একটা খুলে বসো না, দেখাও না নিজের একটু যোগ্যতা। লোককে নিয়ে বলতে গেলেও কিছুটা অন্তত নলেজের দরকার পড়ে, সেটা অন্তত অর্জন করো। বুঝতে পারছো? যারা আমাকে ওই কমেন্টগুলো করেছো, আসবে না নেক্সট টাইম আমাকে কমেন্ট করতে। আসলে এইভাবেই বলবো, জঘন্য একদম। চলো টাটা।